নমস্কার, আপনাদের সঙ্গে বঙ্গের সব সংবাদ নিয়ে আজ থেকে শুরু হলো বঙ্গবাদ। এটি সেই পুরনো আমাদের প্রবীর প্লাস চ্যানেলটি। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে তো নোটিফিকেশান পৌঁছলোই, আর যারা করেননি তারা এক্ষুনি করে নিন। সোম থেকে শনিবার প্রতিদিন সকাল 8টায় বঙ্গবাদে দেখতে পাবেন এক্স ফ্যাক্টর, যেটা আমরা এনকে ডিজিটালে করতাম। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা জিনিস খুব কমন, সেটা হলো যারাই রাজ্যের শাসন ক্ষমতায় আসেন তাদের রাজ্যের অ্যাবসলিউট ক্ষমতা চাই, সব ক্ষমতা চাই। পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সংসদ ভবন, টোটো ইউনিয়ন থেকে শুরু করে শিক্ষকদের সংগঠন, সব পকেটে পড়ার একটা চেষ্টা আমরা বাম আমল থেকে শুরু করে ভায়া তৃণমূল হয়ে এখন তা বিজেপিতেও সংক্রামিত হতে দেখছি। বাম আমল এবং তৃণমূল আমলেও পুলিশকে ব্যবহার করে অথবা নানা প্রলোভন দেখিয়ে নির্বাচিত জনপ্রতিনিধি থেকে শুরু করে পাড়ার খুচরো নেতাদের পর্যন্ত নিজেদের দলে টানার যে প্রবণতা দেখা গিয়েছিল, এখন বিজেপির আমলেও সেই ট্র্যাডিশন সমানে চলেছে। শাসকদের এই সব কিছু খেয়ে নেওয়ার, সব কিছু দখল নিয়ে নেওয়ার, এমনকি বিরোধী দলের পার্টি অফিসেরও মানে যে ক্যারাম বোর্ড রাখা থাকে তারও দখল চাই এখন শাসক দলের। এখন না, তৃণমূল আমলেও এটা দেখেছি। এই বিরোধিতাহীন করে দেওয়ার ফলে বিরোধীহীন করে দেওয়ার ফল বাম এবং তৃণমূল কিন্তু হাড়ে হাড়ে টের পেয়েছে। এখান থেকে শিক্ষা নেয়নি সম্ভবত বিজেপি, তারাও একই জুতোয় পা গলিয়েছে। যে রাজনৈতিক দল যতবার এই সর্বগ্রাসী আগ্রাসন চালিয়েছে ততই তাদের দলের আদি কর্মীদের থেকে তারা বিচ্যুত হয়েছে। নবাগতরা এসে দীর্ঘদিনের লড়াই সংগ্রাম করে দলকে ক্ষমতায় আনা কর্মীরা অপমানিত হতে হতে ঘরে বসে গিয়েছেন অনেকে। তৃণমূল রাজ্যের ক্ষমতায় এসে এই বিরোধী দল ভাঙার কাজটা অত্যন্ত সুনিপুণভাবে শুরু করেছিল। তখন রাজ্যের সর্বত্র তৃণমূল আর তৃণমূল, চোর, ডাকাত, অটোরিকশা চালক, শ্রমিক, কৃষক থেকে শুরু করে গায়ক, ডাক্তার, সিনেমা পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, লেখক, শিল্পী সব যেন তৃণমূলময় হয়ে উঠেছিল। যারা লাল ঝান্ডার তলায় করে কমে খেত তারাই করে কমে খাওয়া শুরু করে দিল জোড়া ফুলের ঝান্ডার নিচে বসে। বালি কয়লা খাদানের দখল, সিন্ডিকেট রাজ সব তৃণমূলের হয়ে গিয়েছিল। প্রয়াত তৃণমূলের প্রাক্তন সেকেন্ড ইন কমান্ড যাকে বলা হতো মুকুল রায়কে এ ব্যাপারে একদিন প্রশ্ন করেছিলাম। এই যে মুড়ি মুড়কির মতন সবাইকে দলে নিয়ে নিচ্ছেন, এরাই তো একদিন দলের বিপদ ডেকে আনবে বলে মনে হয় না? মুকুল রায়ের উত্তর ছিল দারুণ। তিনি বলেছিলেন, রাজনৈতিক দল করতে এসেছি, মেয়ের বিয়ে দিতে আসেনি যে ছেলে বাজবিচার করে বেড়াবো। স্তম্ভিত হয়ে গিয়েছিলাম সেদিন। পাল্টা প্রশ্নটার উত্তরে প্রয়াত মুকুল রায় মুচকি হেসে পাশ কাটিয়ে দিয়েছিলেন। সেই প্রশ্নটা ছিল, এই সব বেনো জল ছাড়াই তো পরিবর্তন এসেছে, তাহলে দলটাকে কলুষিত কেন করছেন আপনারা? তারপর থেকে মুকুল রায় আমাকে এড়িয়েই চলতেন। আজ হয়তো তৃণমূল নেত্রী কিছুটা হলেও সেটা অনুধাবন করছেন। কি মস্ত ভুলটাই না সেদিন তার দল করেছিল। শাসকের কাছাকাছি থেকে ক্ষমতা উপভোগ করা কিছু মানুষ চিরকাল শাসকের কাছেই থাকে। শাসক বদলায়, পতাকার রং বদলায়, এই লোকগুলো বদলায় না। ক্ষমতা আর টাকার রোজগারই যেন শেষ কথা এই লোকজনগুলোর কাছে। মাঝখান থেকে দলের পুরনো কর্মীরা শত সহস্র অপমানের পরেও টিকে থাকার একটা মরিয়া চেষ্টা চালিয়ে যান। ভোট আসলেই আবেগ মথিত গলায় নেতারা যখন বলেন, পুরনো কর্মীরাই আমাদের দলের সম্পদ, তাদের আরও সম্মান দিতে হবে, ভোটের দিন পর্যন্ত যৎসামান্য সম্মান মেলেও তারপর আবার যেই কে সেই তাদের আস্থা করে ছুঁড়ে ফেলা হয়। এই রিয়ালিটি কোনো রাজনৈতিক দলের পুরনো কর্মীরা কিন্তু অস্বীকার করতে পারবেন না। শুধু তৃণমূল নয়, বাম নয়, কংগ্রেস নয়, বিজেপিও। কালের নিয়মে পরিবর্তন আসে, পুরনো কর্মীরাই আবার নতুন শাসকের দ্বারা অত্যাচারিত হয়ে ওঠেন, জেল খাটেন, গণপ্রহারে রক্তাক্ত হন, ঘর ছাড়া হন কেউ কেউ, আর ঝাঁকের কই হয়ে দলে ঢোকা ধান্দাবাজেরা নতুন শাসক দলের জার্সি পরে দল বদল করে চলে যায়। এই প্রথা চলেই আসছে দীর্ঘদিন ধরে। বাংলার রাজনৈতিক সংস্কৃতির মধ্যে রাজনৈতিক মতাদর্শ বিষয়টাই সিলেবাস থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। কেবল অর্থ সম্পত্তি, ক্ষমতা আর কিছু অনুগামী ধরে রাখার ধান্দাবাজিতে ভর্তি। রাজনীতিতে ধান্দাবাজেরা সুখে থাকে,
যদিও শান্তিতে তারা থাকতে পারে না, আর কিছু আদর্শ মেনে চলা লোক শত প্রলোভন, হাজারো অত্যাচার সহ্য করেও মুখ বুজে থেকে যান পুরনো দলে। এই মানুষগুলোর হয়তো আর্থিক ক্ষমতা বা সুখ ভোগ এই কপালে লেখা নেই। দামি গাড়ি, সোনার চেন, ব্রেসলেট, হাতে ওমেগা বা জিওরদানোর ঘড়ি, পায়ে রিবক নাইকের জুতো নেই, কিন্তু এক আকাশ প্রশান্তি আছে এই মানুষগুলোর মনে। বেইমান না হওয়ার গর্ব আছে, মার খেয়ে জেল খেটেও হার না মানার ধক আছে, আর আছে নেতৃত্বের প্রতি সীমাহীন আনুগত্য। এদের জীবনে সুখ হয়তো নেই, কিন্তু শান্তি ব্যাপক। রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের পর বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের কথায় আমরা সত্যি উদ্বেলিত হয়েছিলাম এই ভেবে যে এই বিজেপি বেনজলকে তাদের দলে ঢুকতে দেবেন না। তারা বলেছিলেন বিজেপির তৃণমূলীকরণ হবে না, এটা সদর্পে তারা বলেছিলেন। বিজেপির তৃণমূলীকরণ হবে না, এটা কিন্তু তারাই ঘোষণা করেছিলেন। কিন্তু পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সংসদ ভবন, আপাতত রাজ্যসভা, মানে এই পর্যন্ত তৃণমূলরাই কিন্তু জার্সি বদলে তাদের রাজত্ব চালাতে শুরু করেছেন রমরমিয়ে এই 3 মাসের মধ্যে। সুস্মিতা দেব থেকে কোয়েল মল্লিক হয়ে পাড়ার ফুটো মাস্টার পর্যন্ত সবাই এখন বিজেপি। চন্দ্রনাথ নিজেও বিজেপি ছিলেন, এখন দেখা যাচ্ছে তাকে যারা খুন করেছিলেন তারাও বিজেপি। অর্থাৎ খুন হলেও বিজেপি খুন হয়, আর খুন করলেও বিজেপি খুন করে। এটাই হয়েছিল তৃণমূল আমলে। চোর হলেও বিজেপি, আবার চোর ধরছেও বিজেপি। রাজ্য এখন বিজেপিময়। ঠিক এমনটাই ঘটেছিল বাম সরকার পতনের পর। রাতারাতি সবকিছুই যেন তৃণমূলীকরণ হয়ে গিয়েছিল। আজ যেমন বাসের রং থেকে শুরু করে টোটো ইউনিয়নের অফিস সবকিছুরই রং গেরুয়া হয়ে যাচ্ছে। এই রং পরিবর্তন হলে সবচেয়ে লাভবান কারা হয় জানেন? আপাত দৃষ্টিতে আপনার মনে হবে যে রং বদলুদেরই লাভ হয়, আর লাভ হয় রং ব্যবসায়ীদের। রং ব্যবসায়ী হলেন তারাই যারা বিরোধী দলের লোকজনকে ভাঙিয়ে শাসক দলে ভিড়িয়ে দেন। এইরকম স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন প্রয়াত মুকুল রায়। হ্যাঁ, তিনি রং ব্যবসায়ী ছিলেন। এখন এইরকম অনেক ছোট ছোট মুকুল রায় পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, এমনকি সল্টলেক এবং মুরলীধর লেনেও কিন্তু গজিয়ে উঠেছে। আপাত দৃষ্টিতে শাসকের লাভ মনে হলেও আসল লাভ হয় কিন্তু বিরোধী দলেরই। কিভাবে? এবার সেটাই বলি। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে শাসক দলে যাওয়ার হিড়িক পুরনো শাসকের অতিরিক্ত জমে থাকা মেদ বা আবর্জনা গিয়ে চলে যায়, আর সেগুলো গিয়ে জমা হয় শাসক দলে। যারা রয়ে যান পুরনো দলেই তারাই হচ্ছেন খাঁটি, তারাই বিশুদ্ধ। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি শুভঙ্কর সরকার, অধীর রঞ্জন চৌধুরীর মতন কংগ্রেসিরা, কিংবা মোহাম্মদ সেলিম থেকে শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্যরা প্রত্যেকেই 24 ক্যারেটের খাঁটি সোনা। কিন্তু খগেন মুর্মু থেকে প্রতিকুল রহমানকে খাঁটি সোনা বলা যাবে? কিংবা বিরোধী হয়েও শাসকের পদলয়নকারী ধর্ষণে অভিযুক্ত বালিশব্রত কিংবা তপন দত্ত খুনে অভিযুক্তকে কি আপনি খাঁটি বলবেন, খাঁটি সোনা বলতে পারবেন? দুলালের তাল মিশ্রির মতন এদের সই আর ছবি দেখে চিনে নিতে হচ্ছে। কিন্তু কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জি, সুভাষিস চক্রবর্তী, দোলা সেন এরা হচ্ছেন আদি অকৃত্রিম সেই বরলিনের মতন। এরাই বঙ্গজীবনের অঙ্গ। মানুষ এদেরকেই মনে রাখে। ওয়ান্স আ বেইমান অলওয়েজ আ বেইমান। এদের ইতিহাস মির্জাফর হিসেবেই কিন্তু মনে রাখে। নতুন জার্সি পরে ময়দান কাঁপাচ্ছেন যারা, তাদেরকে নতুন দলও কিন্তু বিশ্বাস করতে পারে না। পারে কি? যারা একবার একটা দলের সাথে বেইমানি করে এসছে, নতুন গেলে কি তারা নতুন দলের আস্থাভাজন হতে পারেন? উত্তরটা হচ্ছে না। নতুন দলের পুরনো নেতাকর্মীরাও জানেন এরা আবার নতুন কোনো বান এলে সেই বানে ভাসতে ভাসতে অন্য কোনো পাড়ে গিয়ে ভিড়বেন। এরা ঘরেও নহে, পাড়েও নহে। অথচ এসব বুঝেও সুধাংশু শেখরদের রাজ্যসভায় পাঠানো হয়, কোয়েল মল্লিকদের পাঠানো হয়, আর শঙ্কুদেব পণ্ডা খবরের কাগজ বিক্রি করেন। সায়ন্তন বসু, রাজু মুখার্জিরা ঘরে বসে টিভি দেখেন। এইসব করে করেই আজ তৃণমূলের ভরাডুবি হয়েছে। আজ বিজেপিও ওই একই রাস্তায় যত হাঁটছে ততই বাড়ছে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের মধ্যে কামড়া কামড়ি। দুদিন আগেই হাওড়ায় দেখলাম বিজেপির 2 বিবদমান গোষ্ঠীর মারামারির জোরে একটা প্রধান রাস্তা দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে রইল, আর বাসে, গাড়িতে, অটোতে, টোটোতে গলদঘর্ম হলেন সাধারণ মানুষ। অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছতে পারল না ঠিক মতো।
এটা তো একটা উদাহরণ মাত্র। জায়গায় জায়গায় এই গোষ্ঠী কোন্দলের খবর আমরা আরও পাচ্ছি। সামনেই পুরসভা আর পঞ্চায়েতের নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচিত পঞ্চায়েত পুরসভাগুলোর যারা জনপ্রতিনিধি পদত্যাগপত্র তাদের কাছ থেকে লিখে নিতে চড়াও হচ্ছেন বিজেপির আশ্রিত একদল মানে মাস্তান বাহিনী বা গুন্ডা বাহিনী। সব চাই তাদের চটজলদি সব চাই। এরপরে পঞ্চায়েত পুরসভা নির্বাচনের টিকিট বন্টনে আবার এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকট হয়ে উঠবে, চরমে উঠবে। এটা কি সদ্য নির্বাচিত বিজেপি সরকারের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন হচ্ছে? যদিও 207-8টি আসন পেয়ে বিপুল ক্ষমতা পেয়েছে তারা, কিন্তু তৃণমূলের সাথে বিজেপির ভোটের তফাৎ কিন্তু মাত্র 30 লাখ, আর 28 লাখ লোক এসআইআর এর কারণে ভোটই দিতে পারেননি। এই কথাটাও কিন্তু স্মরণে রাখা উচিত। 36 মাস পরেই লোকসভার নির্বাচন। পুরসভা পঞ্চায়েতগুলো দখল হয়তো কবজির জোরে বিজেপি জিতে যাবে, কিন্তু লোকসভা নির্বাচনে জিতে আসা সাংসদদের সংখ্যাটা দ্বিগুণ করে 22 কিংবা 24টা করতে না পারলে অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদী শ্রমিক শুভেন্দুদের বিন্দুমাত্র কি এত আজ করবে, নাকি নতুন কোনো মুখ তুলে আনবে? এসবের উত্তর সময় দেবে। আপাতত এখানেই শেষ করতে হচ্ছে বংবাদের এই পর্বটি। আপনি কোন বিধানসভা বা কোন রাজ্য থেকে দেখছেন তা যদি আমাদের কমেন্ট করে জানান, আমাদের প্রোগ্রাম ডিজাইন করতে সুবিধে হয়। দেখা হবে আজ রাত 8টায় এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠানে। সকলে ভালো থাকুন। নমস্কার।